স্টুডেন্টস, এর আগের দুটো ক্লাসে আমরা সালোক সংশ্লেষ সম্পর্কে আলোচনা শুরু করেছিলাম। আজকে আমাদের তৃতীয় ক্লাস। প্রথম দিনে আমরা আলোচনা করেছিলাম সালোক সংশ্লেষ কাকে বলে, সালোক সংশ্লেষকারী অঙ্গাণু, সালোক সংশ্লেষ কোথায় হয়, সালোক সংশ্লেষ কোথায় হয় না, কি কি রাসায়নিক উপাদান লাগে, রাসায়নিক বিক্রিয়া, সেই বিক্রিয়াটা কিভাবে হয়, তার থেকে আমরা কি জানতে পারি, এই সমস্ত জিনিসগুলো সম্পর্কে প্রথম ক্লাসে আমরা আলোচনা করেছি। এর গত ক্লাসে, লাস্ট ক্লাসে আমরা যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে যে সালোক সংশ্লেষ যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটাকে আমরা দুটো ভাগে ভাগ করে পড়ব বলেছিলাম। প্রথম ভাগটা আমরা আগের দিন পড়েছি, যেটাকে বলেছিলাম আলোক দশা। আজকে আমরা পড়ব দ্বিতীয় আরেকটা দশা, যার নাম হচ্ছে অন্ধকার দশা। আলোক দশাতে আমরা দেখেছিলাম 5টা ধাপ ছিল। 5টা ধাপের মধ্যে লাস্ট যে ধাপটা ছিল সেখানে তৈরি হয়েছিল এটিপি, অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ফটোফসফোরাইলেশন পদ্ধতির মাধ্যমে সেখানে অজৈব ফসফেটের সঙ্গে অ্যাডিনোসিন ডাইফসফেট যুক্ত হয়ে তৈরি করেছিল অ্যাডিনোসিন ট্রাইফসফেট বা উচ্চ শক্তি সম্পন্ন এটিপি। এই এটিপিটা, এই শক্তিটা কি করবে, এটা পরবর্তী ধাপে অর্থাৎ আজকে আমরা যেটা পড়ব সেটা হচ্ছে অন্ধকার দশাতে এই এটিপি বা শক্তিটা খরচা হবে, ব্যবহার হয়ে ওই আলোক দশাতে আরেকটা জিনিস তৈরি হয়েছিল, সেটা হচ্ছে বিজারিত এনএডিপি গঠন বা এনএডিপি H+H+ যেটা তৈরি হয়েছিল, ওই এনএডিপি Hটা এক্ষেত্রে কিভাবে কাজে লাগবে সেটাও আমরা আজকে দেখে নেব। তো আজকে আমরা শুরু করি এই দ্বিতীয় ধাপ, যেটাকে আমরা বলছি অন্ধকার দশা। তাহলে জেনে নিই অন্ধকার দশা। এখন আমরা দেখব অন্ধকার দশা। নামটা যদিও এর অন্ধকার দশা, তবুও এটা অন্ধকারে বা রাত্রিবেলাতে হয় তা কিন্তু নয়। নামটা দেখে ভুল বুঝলে চলবে না। এটা অন্ধকার এই কারণে বলা হয়েছে যে এটা হচ্ছে আলোক নিরপেক্ষ দশা। অর্থাৎ এক্ষেত্রে এর আগের দশাটার মতো, যেটা আমরা আগে দেখেছিলাম আলোক দশা ছিল, যেখানে সূর্যালোক একান্ত প্রয়োজন ছিল, এখানে সূর্যালোকের প্রয়োজন নেই। অর্থাৎ ডিরেক্টলি সূর্যালোক এখানে কখনোই কাজে লাগছে না। আলোক দশা থেকে উৎপাদিত যে সমস্ত বস্তুগুলো ছিল, অর্থাৎ NADPH এবং ATP, এগুলোকে কাজে লাগিয়ে, এগুলো হচ্ছে এর প্রারম্ভিক বস্তু। মানে দশাটা, বিক্রিয়াগুলো শুরু হবে আলোক দশাতে যেগুলো তৈরি হয়েছে সেই বস্তুগুলো দিয়ে। আর এই দশাটা অন্ধকার মানে হচ্ছে আলোক নিরপেক্ষ। রাত্রিবেলায় হয় তা কিন্তু নয়, দিনের বেলাতেই হয়। আলোক দশা থেকে উৎপাদিত বস্তুগুলোকে কাজে লাগিয়ে এই দশাটা হয় বলে এটাকে আমরা বলি আলোক নিরপেক্ষ দশা। এখানে দেখব প্রচুর উৎসেচক কাজ করে, সেই জন্য এই দশাটার আরেকটা নাম হচ্ছে উৎসেচক বিক্রিয়া। আমরা দেখে নিই এই দশাটা সম্পর্কে। দশাটা প্রথম যিনি ব্যাখ্যা করেছিলেন তিনি হচ্ছেন ব্ল্যাকম্যান, সায়েন্টিস্ট ব্ল্যাকম্যান, F.F. ব্ল্যাকম্যান। 1905 সালে এই ব্ল্যাকম্যান বিক্রিয়া বলা হয়, ওই জন্য এটাকে ওনার নাম অনুসারে অন্ধকার দশাটা তিনি ব্যাখ্যা করেছিলেন। কোথায় হয় এটা? আমরা দেখেছিলাম আলোক দশাটা হয়েছিল কোথায় না, ক্লোরোপ্লাস্টের যে চাকতির মতো অংশগুলো থাকে সজ্জিত ছিল, সেগুলোকে আমরা গ্রানাম বলেছিলাম, সেখানে হয়েছিল। আর ওই গ্রানামগুলো, অর্থাৎ একটা ক্লোরোপ্লাস্টের যদি এইরকম থাকে অবস্থিতগুলোকে, এগুলোকে আমরা গ্রানাম বলে থাকি, বা একসাথে অনেকগুলোকে আমরা গ্রানা বলে থাকি। এইখানে আছে স্ট্রোমা ল্যামেলি যুক্ত থাকে। তাহলে এই যে ধাত্রের মতো অংশ যেটা মাঝখানে অবস্থিত আছে, যেটা কলয়েডাল মানে একটা থকথকে অংশ, এই থকথকে জেলির মতো অংশটাকে, ভেতরের ধাত্রটাকে, এই ধাত্রটাকে, এইটাকে বলা হয় স্ট্রোমা। এইটাকে আমরা বলে থাকছি স্ট্রোমা। এই স্ট্রোমাতে এইটা ঘটে, অর্থাৎ এই ব্ল্যাকম্যান বিক্রিয়াটা আমাদের এই স্ট্রোমাতে ঘটে, এই জায়গাগুলোতে। গ্রানা বাদ দিয়ে যে অংশটা, যেটা ধাত্র অংশ, সেটাকে আমরা স্ট্রোমা বলছি। ক্লোরোপ্লাস্টের স্ট্রোমাতে ব্ল্যাকম্যান বিক্রিয়াটা ঘটে। দেখো, আলোক দশাতে উৎপন্ন হয়েছিল এটিপি, আলোক দশায় উৎপন্ন হয়েছিল NADPH, এই দুটো তো লাগছেই। তার সঙ্গে পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড, যেটা ওই পত্ররন্ধ্রের মাধ্যমে উদ্ভিদ শোষণ করে থাকে, এবং তার সঙ্গে রাইবিউলোজ বিসফসফেট, এই 4টি উপাদান দিয়ে এই ব্ল্যাকম্যান বিক্রিয়া বা অন্ধকার দশা, যেটা আমরা উৎসেচক বিক্রিয়া, এইটা শুরু হয়। দেখে নি
এর ঘটনাগুলো সম্পর্কে বা অন্ধকার দশার পর্যায়গুলো সম্পর্কে। প্রথম পর্যায়টাকে আমরা বলি কার্বন ডাই অক্সাইডের স্থিতিকরণ বা অঙ্গার আত্তীকরণ। এক্ষেত্রে অঙ্গার মানে কার্বন, অঙ্গার মানে হচ্ছে কার্বন। তাহলে কোন কার্বন? না পরিবেশের অজৈব কার্বন। কোনটা? না কার্বন ডাই অক্সাইডের কার্বনটা। তাহলে পরিবেশে আমাদের কার্বন ডাই অক্সাইড থাকে 0.03%। এটা আমাদের বায়ুমণ্ডলে পরিবেশে কার্বন ডাই অক্সাইড থাকে আমরা জানি, যেগুলো আমাদের গাড়ি ঘোড়া চললে, কোনো কিছু জ্বালালে বা আমরা জীবেরা যে রেসপিরেশন বা শ্বসন করছি তার ফলে যে নিঃশ্বাস ত্যাগ করছি আমরা, সেই নিঃশ্বাসের মাধ্যমে আমরা কার্বন ডাই অক্সাইড পরিবেশে দিচ্ছি। তাহলে সেই কার্বন ডাই অক্সাইডটাকে সে গ্রহণ করে উদ্ভিদ, এবং সেই কার্বন ডাই অক্সাইডের মধ্যে থাকা যে কার্বন, এই অজৈব কার্বনটা এই প্রক্রিয়াতে অর্থাৎ অন্ধকার দশাতে, সালোক সংশ্লেষের এই দশাতে উদ্ভিদ কি করে? তার শরীরে জৈব কার্বন রূপে সে পরিবর্তিত করে অঙ্গীভূত করে নেয়। সেই জন্য এই দশাটাকে বলা হচ্ছে অঙ্গার আত্তীকরণ। অঙ্গার মানে কার্বন, আত্তীকরণ মানে হচ্ছে পরিবেশের অজৈব কার্বনটাকে নিজের দেহে জৈব কার্বন রূপে অঙ্গীভূত করা, এটাকে বলা হচ্ছে অঙ্গার আত্তীকরণ। তাহলে কার্বন ডাই অক্সাইডটা যেটা পরিবেশে ছিল সেইটাকে সে পত্ররন্ধ্রের মাধ্যমে নিয়ে এসে এখানে স্থিতিকরণ ঘটাবে, মানে নিজের দেহে সেটাকে অঙ্গীভূত করবে। কিভাবে হয় এটা? না কার্বন ডাই অক্সাইডের সঙ্গে উদ্ভিদের মধ্যে থাকা যে রাইবিউলোজ বিসফসফেট, বিসফসফেট মানে এখানে ফসফেট অণু দুটো আছে, বিস মানে 2, বাই বা বিস কথাটার মানে হচ্ছে 2। তাহলে 6 অণু আরইউবিপি বা 6 অণু রাইবিউলোজ বিসফসফেটের সঙ্গে 1 অণু কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়ে তৈরি করে 12 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড। এটা তৈরি করতে একটা সবথেকে গুরুত্বপূর্ণ একটা উৎসেচক লাগে, যে উৎসেচকটার নাম হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। এই যে উৎসেচকটা, এটা খুব গুরুত্বপূর্ণ উৎসেচক। এটার ফুল ফর্ম বা সম্পূর্ণ নামটা পরীক্ষাতে থাকে, এটা একটু তোমাদের মনে রাখতে হবে। রুবিস্কো এনজাইমটার পুরো নাম হচ্ছে রাইবিউলোজ বিসফসফেট কার্বক্সিলেজ অক্সিজেনেজ। এইটা কি করে? ওই আরইউবিপির সঙ্গে 6 অণু আরইউবিপির সঙ্গে 1 অণু কার্বন ডাই অক্সাইডকে সংবন্ধন ঘটায় এবং 12 অণু পিজিএ তৈরি করে। পিজিএ মানে হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। এই পিজিএ বা ফসফোগ্লিসারিক অ্যাসিড এইটা হচ্ছে 3 কার্বন যুক্ত একটা জৈব যৌগ, যেটা হচ্ছে এই C3 উদ্ভিদগুলো। এই C3 উদ্ভিদ কাকে বলে আমরা একটু পরে আলোচনা করছি। তো C3 উদ্ভিদগুলোর এই সালোক সংশ্লেষের অন্ধকার দশায় উৎপন্ন প্রথম স্থায়ী যৌগ হচ্ছে এই ফসফোগ্লিসারিক অ্যাসিড, যেটা 3 কার্বন যুক্ত একটা যৌগ, যেটা 12 অণু পিজিএ তৈরি হয় এই ধাপটাতে। তাহলে 12 অণু পিজিএ তৈরি হলো, ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো। পরের ধাপটাতে আমরা দেখে নিই, যেটার নাম হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হওয়া। তাহলে ফসফোগ্লিসারিক অ্যাসিড, সেখান থেকে ডাইফসফো, ডাই মানে 2, তাহলে এখানে ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে। তাহলে 12 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড, এটা আগের ধাপে আমরা দেখলাম তৈরি হয়েছিল, যেটা কনভার্ট হবে কিসে? না 12 অণু ডিপিজিএ বা ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড। তাহলে দেখো পিজিএ তে এখানে কি ফসফোগ্লিসারিক অ্যাসিড, ফসফো মানে ফসফেট গ্রুপ একটা আছে, এখানে ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড, ডাই মানে 2, তাহলে ফসফেট গ্রুপ দুটো হলো। তাহলে একটা ফসফেট গ্রুপ ছিল, দুটো হলো, তাহলে আরেকটা ফসফেট গ্রুপ কি হলো? এখানে যুক্ত হলো। সেই ফসফেট গ্রুপটা কোথা থেকে আসবে? না দেখো আলোক দশাতে তৈরি হয়েছিল এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, ভেঙে গেল আবার কিসে? এডিপিতে, অ্যাডিনোসিন ডাইফসফেটে। তাহলে 12 অণু এটিপি এখানে ব্যবহার হচ্ছে, 12 অণু এটিপি 12 অণু এডিপিতে কনভার্ট হলো, ট্রাইফসফেট থেকে ডাইফসফেট হলো, তাহলে একটা করে ফসফেট বাদ গেল, সেই ফসফেটটা এখানে কাজে লাগবে। 12 অণু পিজিএ এর সঙ্গে এখান থেকে 12 অণু এটিপি থেকে যে একটা ফসফেট গ্রুপ বেরিয়ে গেল, সেই এই 12 অণু এখানে ফসফেট গ্রুপ যুক্ত হলো এর সঙ্গে করে ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো। বুঝতে পারলাম?
তাহলে বোঝা গেল এখান থেকে দেখো 12 অণু এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট থেকে 12 অণু অ্যাডিনোসিন ডাইফসফেট হলো, একটা করে ফসফেট গ্রুপ ওখানে বাদ গেল, সেই ফসফেট গ্রুপটা এখানে যুক্ত হলো পিজি এর সঙ্গে, যুক্ত হয়ে ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ডাইফসফো হয়ে গেল, মানে দুটো করে আরো ফসফেট গ্রুপ হয়ে গেল। এটা 12 অণু, এটাও 12 অণু, বোঝা গেল। তাহলে 12 অণু ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড এটা কি হয় সেটা একবার দেখে নি। এবার হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড যেটা তৈরি হলো এটা বিজারিত হবে। আমরা এর আগের ক্লাসেও আমরা আলোচনা করেছি, দেখো 12 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড ডাইফসফোগ্লিসারিক অ্যাসিড যেটা তৈরি হলো এইটা থেকে তৈরি হবে ফসফোগ্লিসারেলডিহাইড। এখানে দেখো এটা তৈরি হওয়ার জন্য এখানে NADPH2 কাজে লাগছে। NADPH2 টা কোথায় তৈরি হয়েছিল? NADPH2 মানে হচ্ছে NADPH প্লাস H প্লাস, NADPH প্লাস H প্লাস, এইটাকে আমরা একসাথে আমরা বলছি NADPH2, তাই তো? তাহলে এই NADPH টা আমার কোথায় তৈরি হয়েছিল? বিজারিত NADP এটা কোথায় তৈরি হয়েছিল? আলোক দশায় তৈরি হয়েছিল, আমরা দেখেছিলাম একটা ধাপ ছিল সেখানে তৈরি হয়েছিল। তো এই NADPH2 টা ভেঙে গিয়ে আবার NADP তৈরি করলো। তাহলে NADPH2 টা থেকে যখন ভেঙে গিয়ে আবার NADP তৈরি হলো, তাহলে এখান থেকে কে বেরিয়ে গেল? হাইড্রোজেন বেরিয়ে গেল। তাহলে এই হাইড্রোজেনটা কোথায় যুক্ত হলো? না এর সঙ্গে যুক্ত হলো, 12 অণু ডিপিজি এর সঙ্গে হাইড্রোজেন যুক্ত হলো। আমরা আগের দিনে বলেছিলাম যে ভৌত বিজ্ঞানে আমরা পড়েছি যে কোনো কিছুর সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয় বা হাইড্রোজেন বাদ চলে যায় তখন তাকে আমরা বলি জারণ, আর যখন কোনো কিছুর সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয় বা অক্সিজেন যদি বাদ চলে যায় তখন বলি বিজারণ। তাহলে এখানে এর সঙ্গে অর্থাৎ ডাইফসফোগ্লিসারিক অ্যাসিডের সঙ্গে হাইড্রোজেন কি হলো? যুক্ত হলো। হাইড্রোজেন কোথা থেকে এলো? না NADPH2 টা থেকে এলো। এখান থেকে হাইড্রোজেন এসে এর সঙ্গে যুক্ত হলো, তাহলে হাইড্রোজেন যুক্ত হওয়া মানে বিজারণ হলো। এখানে ডাইফসফোগ্লিসারিক অ্যাসিডটা বিজারিত হলো, বিজারিত হয়ে তৈরি করলো কি? 12 অণু ফসফোগ্লিসারেলডিহাইড। এরপরে 12 অণু ফসফোগ্লিসারেলডিহাইডটা দুটো ভাগে ভাগ হয়ে যাবে। একদিকে যাবে 10 অণু ফসফোগ্লিসারেলডিহাইড, আর একদিকে যাবে 2 অণু ফসফোগ্লিসারেলডিহাইড। যেটা 10 অণু ফসফোগ্লিসারেলডিহাইডটা সেটা থেকে কি হবে একবার দেখে নেবো, আর 2 অণুটা থেকে একবার কি হবে সেটা একটু দেখে নিই। পরের ধাপটার নাম হচ্ছে RUBP, মানে রাইবিউলোজ বিসফসফেট, যেটা দিয়ে আমরা শুরু করেছিলাম এই অন্ধকার বিক্রিয়াটা, সেইটা RUBP-টা এর পুনর্গঠন, মানে সেটা আবার রিটার্ন করে পুনর্গঠন করবে, RUBP-টা আবার তৈরি হয়ে যাবে, আর 2 অণু ফসফোগ্লিসারেলডিহাইড যেটা তৈরি হয়েছে তার থেকে গ্লুকোজ, 1 অণু গ্লুকোজ তৈরি হবে। কিভাবে হচ্ছে দেখে নাও। তাহলে এর আগের ধাপটাতে আমরা দেখলাম 12 অণু ফসফোগ্লিসারেলডিহাইড তৈরি হয়েছিল, এর মধ্যে 2 অণু ফসফোগ্লিসারেলডিহাইড তৈরি করলো 1 অণু গ্লুকোজ C6H12O6, এটা গ্লুকোজের সংকেত আমরা জানি। তাহলে 2 অণু ফসফোগ্লিসারেলডিহাইড 1 অণু গ্লুকোজ তৈরি করে, আর 10 অণু ফসফোগ্লিসারেলডিহাইড এটা আবার পুনরায় আগের যে প্রথম যে শুরু হয়েছিল রাইবিউলোজ বিসফসফেট, 6 অণু রাইবিউলোজ বিসফসফেট এ রূপান্তরিত হয়, অর্থাৎ ওটা পুনর্গঠন হয়ে যায় RUBP-টা। এটাকেই এই যে টোটাল যে 4টে আমরা ধাপ পড়লাম, আচ্ছা এখানে দেখো এই যে RUBP-টা এটা আবার পুনর্গঠিত হলো, সেটা আবার কার্বন ডাই অক্সাইডের সঙ্গে যুক্ত হবে ওই রুবিস্কো এনজাইমের সাহায্যে, তারপরে আবার সেটা থেকে ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি করবে, এইভাবে এটা চক্র চলে। এই চক্রটা আমরা একটু আলোচনা করে নিই। এখানে দেখো এই চক্রটাকে বলা হয় কেলভিন চক্র। সায়েন্টিস্ট মেলভিন কেলভিন এটা আবিষ্কার করেছিলেন, তার নাম অনুসারে এই চক্রটাকে বলা হয় কেলভিন চক্র। ডিটেলসে বলবো না, যতটুকু সিলেবাসে আছে সেটা একটু জেনে রাখো। শুরু করেছিলাম আমরা প্রথম ধাপটা এইভাবে RUBP, 6 অণু RUBP রাইবিউলোজ বিসফসফেট, এটার সঙ্গে কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়েছিল, এখানে থেকে কার্বন ডাই অক্সাইড আসবে, কার্বন ডাই অক্সাইড এসে RUBP-র সঙ্গে যুক্ত হয়ে তৈরি করবে কি? 12 অণু ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হবে। 3 কার্বন যুক্ত প্রথম স্থায়ী জৈব যৌগ PGA তৈরি হবে, কার্বন ডাই অক্সাইডটা স্থিতিকরণ হলো এখানে। এবারে 12 অণু PGA-টা কি তৈরি করবে? 12 অণু PGALD, অর্থাৎ 12 অণু ফসফোগ্লিসারেলডিহাইড তৈরি করবে। এখানে মাঝখানে DPGA এর ধাপটা দেখানো হয়নি, এখানে দেখাইনি। তাহলে PGA থেকে DPGA, তারপরে DPGA থেকে PGALD তৈরি হলো ফসফোগ্লিসারেলডিহাইড। ফসফোগ্লিসারেলডিহাইডটা সেটা দুটো ভাগে ভাগ হয়ে গেল, একদিকে 10 অণু থেকে গেল, একদিকে 2 অণু PGALD থেকে গেল। 2 অণু PGALD-টা তৈরি করছে 1 অণু গ্লুকোজ, গ্লুকোজের বানানটা এখানে হ্রস্ব হবে গ্লুকোজ।
আচ্ছা 10 অণু পিজিএলডিটা যেটা থেকে গেল সেটা অন্তর্বর্তী কতগুলো যৌগ গঠনের মাধ্যমে 6 অণু আরইউএমপি বা রাইবোলোজ মনোফসফেটের মাধ্যমে তৈরি করে আবার 6 অণু আরইউবিপি, অর্থাৎ রাইবোলোজ বিসফসফেট 6 অণু যেটা পুনর্গঠন হলো। তাহলে এইভাবে দেখা গেল যে 10 অণু পিজিএলডিটা অন্তর্বর্তী যৌগ গঠনের মাধ্যমে পুনর্গঠন করে আরইউবিপি কে, আর 2 অণু ফসফোগ্লিসারাইলডিহাইডটা তৈরি করে 1 অণু গ্লুকোজ। তাহলে প্রতিবার এই চক্রটা যতবার চলবে ততবার এই 2 অণু করে পিজিএলডি 1 অণু করে গ্লুকোজ তৈরি করতে থাকবে, আবার এই চক্রটা আরইউবিপি তৈরি করবে, আবার কার্বন ডাই অক্সাইড নেবে, কার্বন ডাই অক্সাইডের সঙ্গে নিয়ে আবার এটাকে পিজিএ তৈরি করবে, পিজিএলডি তৈরি করবে, তারপর সেখান থেকে আবার দুটো ভাগে ভাগ হবে। এইভাবে কার্বন ডাই অক্সাইড পরিবেশ থেকে সে নিতে থাকবে উদ্ভিদ, আর এই চক্রটা চলতে থাকবে। আরইউবিপিটা বারবার পুনরুৎপাদন হবে, এখানে রুবিস্কো এনজাইমের সাহায্যে সেটা আবার স্থিতিকরণ হবে। এইভাবে দেখো একদিকে কার্বন ডাই অক্সাইডের স্থিতিকরণ হয়ে চলেছে কেলভিন চক্রের মাধ্যমে, আর একদিকে গ্লুকোজ 1 অণু করে তৈরি হয়ে চলেছে। তাহলে এই চক্রটায় অর্থাৎ এই যে অন্ধকার দশাটাতে এটা আমরা কি দেখলাম না, দুটো মূল জিনিস হচ্ছে, একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের স্থিতিকরণ অর্থাৎ অঙ্গারাত্মীকরণ হলো, আর 2 নাম্বার হচ্ছে প্রতিবার চক্রটা চলার সময় 2 অণু পিজিএলডি থেকে 1 অণু করে আমরা গ্লুকোজ পাচ্ছি। তাহলে একদিকে গ্লুকোজ প্রোডাকশন, সিনথেসিস অফ গ্লুকোজের সংশ্লেষ হচ্ছে একদিকে 1 অণু করে, আবার একদিকে ওই অঙ্গারাত্মীকরণ যেটাকে বলা হয় কার্বন অ্যাসিমিলেশন, পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড সে নিতে থাকছে, ফলে পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড একদিকে নিচ্ছে আর একদিকে গ্লুকোজ তৈরি করছে। এই দুটি জিনিস হচ্ছে অন্ধকার দশাতে। তাহলে আমরা দেখে নিই আলোক নিরপেক্ষ দশার গুরুত্ব, যেটা বললাম আমি এখনই এটাই আছে যে দুটো পয়েন্ট আছে, একটা হচ্ছে কার্বনের আত্মীকরণ অর্থাৎ অঙ্গারাত্মীকরণ যেটাকে বলছি সেইটা, আর একটা হচ্ছে পরিবেশের কার্বন ডাই অক্সাইডের গ্যাসকে শোষণ করে সে আবদ্ধ করতে থাকে, যেটা হচ্ছে কার্বন ডাই অক্সাইডের স্থিতিকরণ। এটা আমি প্রথমে এই কথাটা দিয়ে শুরু করেছিলাম যে আলোক নিরপেক্ষ দশাতে আলোর প্রয়োজন নেই, তবুও এই দশাটি রাত্রে হয় না কেন বলতে পারো? কি জন্য হয় না এটা রাত্রে? হয় না, রাত্রে হয় কি হয় না, এটা হতে পারবে কি না? কেন বলতো হবে না? তার কারণ হচ্ছে যে সালোক সংশ্লেষের প্রথম দশাটা যেটা আলোক দশা, সে আলোক দশাতে উৎপাদিত যে বস্তুগুলো তার মধ্যে প্রধান ছিল এটিপিটা একটা ছিল, আর একটা হচ্ছে বিজারিত এনএডিপিটা, যেটা এনএডিপি H+ তৈরি করেছিল, ওইগুলো যেগুলো আলোক দশার উৎপাদিত বস্তু, সেইটা তো এখানে কাজে লাগছে। তাহলে আলোক দশা যদি না চলতে থাকে তাহলে ওই বস্তু দুটো পাবো কি আমরা? এটিপি কি পাবো? কন্টিনিউয়াস এটিপি পাবো না। আবার এটিপির সঙ্গে বিজারিত এনএডিপি যেটা এনএডিপি H2 যেটাকে বলছি বা এনএডিপি H+, এটাও পাবো না, কারণ ওটা তৈরি হচ্ছে আলোক দশায়। তাহলে আলোক দশা যদি বন্ধ হয়ে যায় আলোর অনুপস্থিতিতে, তাহলে ওই দুটো জিনিস যদি আমরা না পাই তাহলে ওগুলোই তো এর কাঁচামাল। অন্ধকার দশার কাঁচামালটাই তো আগের আলোক দশার উৎপাদিত বস্তুগুলো, সেগুলোও তো আমরা পাচ্ছি না। তাহলে অন্ধকার দশাটা চলবে কি করে? আমার যদি কারখানাতে কাঁচামালটা না আসে আমার উৎপাদনটা হবে কি করে? হবে না, তাই তো? তাহলে আলোক দশার সঙ্গে চলার সঙ্গে সঙ্গে ওগুলো বস্তুগুলো উৎপাদিত হওয়ার সঙ্গে সঙ্গে অন্ধকার দশাটা চলবে, কিন্তু রাত্রেবেলায় তো সে আলোক দশার থেকে উৎপাদিত এটিপিও পাচ্ছে না, এনএডিপি H2ও পাচ্ছে না, ফলে কি করে চলবে? ওই জন্য এটা উত্তর হবে যে আলোক নিরপেক্ষ দশাতে আলোর প্রয়োজন নেই, তবু এই দশাটি রাত্রে হয় না, কারণ হচ্ছে ওই এনএডিপি H++ যেটা তার সঙ্গে এটিপি এই সাপ্লাইটা থাকছে না, সেই জন্য। আচ্ছা, গ্লুকোজ তো তৈরি করছে উদ্ভিদ, এরপর গ্লুকোজটা সে করবে কি কাজে লাগে গ্লুকোজটা, সেটা একবার দেখি। বলতো এই যে গ্লুকোজ যে তৈরি করছে সেটা সে নিজে ব্যবহার করে কি না করে না? সে শুধু আমাদের জন্যই রেখে দেয়। কি করে সে? আচ্ছা, বাড়িতে যে মা রান্না করেন রান্নাঘরে, তো মা কি একাই খান পুরোটা, নাকি আমাদের বাকি যারা আমরা মেম্বার্সরা আমরা বাড়িতে থাকি, যেই রান্না করুন না কেন বাড়িতে, বাবা মা যেই রান্না করুন না কেন, রাঁধুনি যখন রান্না করেন তিনি কি শুধু নিজের জন্য রান্না করেন না, পরিবারের অন্য সবাই যাতে খেতে পায় তার জন্য তিনি দেখেন, ফলে তিনি নিজে খান, তার সঙ্গে তিনি আবার অন্যকেও খাওয়ান। সেই রকম উদ্ভিদ কি করে? এই গ্লুকোজটাকে সে নিজেও গ্রহণ করে, আবার গ্রহণ করার পরে সে স্টোর করে রাখে। কোথায় না? ওদের স্টোরেজের জন্য আলাদা ব্যাংক আছে। সেরকম ব্যাংকগুলো কোথায় না? সঞ্চয়ী অঙ্গ। কিছু কিছু উদ্ভিদের সঞ্চয়ী অঙ্গ মূল, কিছু কিছু উদ্ভিদের সঞ্চয়ী অঙ্গ পাতা, কিছু কিছু উদ্ভিদের সঞ্চয়ী অঙ্গ কাণ্ড, বিভিন্ন ফল, কোথাও ফলে সঞ্চয় করে রাখে কোনো উদ্ভিদ বীজে সঞ্চয় করে রাখে, বিভিন্ন উদ্ভিদ বিভিন্ন জায়গায় তারা সঞ্চয় করে রাখে। তাহলে তাদের সঞ্চয়ী অঙ্গ আছে যেগুলোতে ওই গ্লুকোজটা কি করে? আচ্ছা, গ্লুকোজটাকে যদি উদ্ভিদ গ্লুকোজ রূপে যদি সঞ্চিত করতে চায় তাহলে কিন্তু থাকবে না, হবে না। সেই জন্য আমরা দেখো এখানে C6H12O6 এটা গ্লুকোজের সংকেত। তাহলে গ্লুকোজ
এই গ্লুকোজ থেকে 1 অণু জল বাদ যাবে, উদ্ভিদ 1 অণু জল এখান থেকে কি করবে, মাইনাস যাবে। তাহলে এখান থেকে বাদ হলো 1 অণু জল, বাদ গেলে কি হবে দেখো, এখানে C6 থেকে H2 চলে গেল, তাই তো। তাহলে আচ্ছা H2ও চলে গেল, তাহলে C কি হবে, এটা C6 থেকে গেল এখানে C6, H দুটো 12টা ছিল এখানে, দুটো চলে গেল H10, আর O6 ছিল, ও একটা চলে গেল, তাহলে কি থাকলো O5, C6H10O5, এটাকে আমরা বলছি স্টার্চ, এটাকে আমরা বলছি স্টার্চ বা শ্বেতসার। এই শ্বেতসার রূপে কনভার্ট করে, অর্থাৎ জল অণু 1 অণু বাদ দিয়ে সে কি করে, নিজের সঞ্চয় অঙ্গে সঞ্চিত করে রাখে। তাহলে গ্লুকোজ কি করে, সে নিজে ব্যবহারও করে, একদিকে সে নিজে সুক্রোজ রূপে কনভার্ট করে সে নিজে ব্যবহারও করতে থাকে, অর্থাৎ তার যে অন্যান্য কাজকর্মগুলো চলে সেগুলোকে সে কন্ট্রোল করার জন্য যে শক্তি লাগে সেখানে গ্লুকোজ থেকে সে পায়, অর্থাৎ সুক্রোজ খাদ্য রূপে সে গ্রহণ করে। আর বাকিটা যেটা থাকলো তার ব্যবহার করার পরের বাকিটাকে সে শ্বেতসার রূপে বা স্টার্চ রূপে সে বিভিন্ন সঞ্চয়ী অঙ্গে, যেমন মূল, কাণ্ড, পাতা, তারপরে ফল, বীজ, এইগুলোতে সে সঞ্চয় করে রাখে। আচ্ছা, এবার আমরা দেখে নিই, একটু আগে আমি যেটা বললাম C3 উদ্ভিদ বা C4 উদ্ভিদের কথা বললাম, এগুলো একটু দেখে নিই। C3 উদ্ভিদ আমাদের কাকে বলে দেখে নাও। যে সমস্ত উদ্ভিদ অন্ধকার দশাতে যখন ওই কার্বন ডাই অক্সাইডের স্থিতিকরণ করার সময় যে প্রথম স্থায়ী যৌগটা তৈরি হয় সেটা যদি PGA হয়, ফসফোগ্লিসারিক অ্যাসিড হয় যাদের, তারা হচ্ছে C3 উদ্ভিদ। যেমন একটু আগে যে উদাহরণটা দিয়ে আমরা বললাম যে যখন RUBP অর্থাৎ রাইবিউলোজ বিসফসফেট এর সঙ্গে কার্বন ডাই অক্সাইড যুক্ত হচ্ছে রুবিস্কো এনজাইমের সাহায্যে, তখন প্রথম উৎপাদিত স্থায়ী যৌগ তৈরি হচ্ছে ফসফোগ্লিসারিক অ্যাসিড। তো এটা কাদের ক্ষেত্রে হয়, এটা হয় C3 উদ্ভিদের ক্ষেত্রে। তাহলে C3 উদ্ভিদ যেমন উদাহরণ কি, যেমন বেশিরভাগ আমাদের বড় উদ্ভিদগুলো যেগুলো আমরা দেখতে পাই হাতের কাছে, যেমন আম গাছ, জাম গাছ, কাঁঠাল গাছ, ধান গাছ, এগুলো সব হচ্ছে C3 উদ্ভিদ। তাহলে C4 উদ্ভিদ কোনগুলো? C4 উদ্ভিদ হচ্ছে কতগুলো স্পেশাল ধরনের উদ্ভিদ, বিশেষ উদ্ভিদ, যেগুলোতে এই প্রথম স্থায়ী যৌগটা ফসফোগ্লিসারিক অ্যাসিড না হয়ে হবে অক্সালো অ্যাসিটিক অ্যাসিড, অর্থাৎ OAA, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এই অক্সালো অ্যাসিটিক অ্যাসিড যাদের প্রথম স্থায়ী যৌগ হিসেবে তৈরি হয় তাদেরকে বলা হয় C4 উদ্ভিদ। কারা? যেমন ভুট্টা, আখ, এই সমস্ত গাছগুলো, ভুট্টা, আখ, এগুলোকে C4 উদ্ভিদ বলা হয়। তো আমরা উঁচু ক্লাসে যখন জানবো, ক্লাস 11 আমাদের আছে, কিভাবে এদের মধ্যে কি থাকে, ক্রাঞ্চ অ্যানাটমি বলে একটা জিনিস থাকে, সেটা কি সেটা আমরা পরে জানবো, এখন সিলেবাসে নেই, জানবো না। আচ্ছা, এবারে দেখে নিই সালোক সংশ্লেষের তাৎপর্য বানানটা এখানে খণ্ডত হবে, ভুল আছে, কম্পিউটার নেয়নি। সালোক সংশ্লেষে আমরা কতগুলো জিনিস দেখলাম, দুটো মেন জিনিস দেখলাম। একটা হচ্ছে সূর্য থেকে, যে সূর্য আমাদের সকল শক্তির উৎস, সেই সূর্য থেকে শক্তি ফোটন কণার মাধ্যমে, অর্থাৎ আলোক শক্তি মাধ্যমে আমাদের উদ্ভিদ দেহে এসে পড়লো। উদ্ভিদ কি করলো, সেই সৌরশক্তিকে জৈব রাসায়নিক শক্তি রূপে এটিপিতে সে আবদ্ধ করলো, এটিপি তৈরি করলো, দিয়ে গ্লুকোজ সংশ্লেষ করলো। তাহলে এখানে সালোক সংশ্লেষে দুটো জিনিস হচ্ছে। আবার আরেকটা জিনিস হচ্ছে, যেটা হচ্ছে যে কার্বন ডাই অক্সাইড যেটা পরিবেশে থাকে 0.03%, সে কার্বন ডাই অক্সাইডকে সে কন্টিনিউয়াস গ্রহণ করছে এই প্রক্রিয়ার মাধ্যমে। আবার ঠিক যতটা গ্রহণ করছে কার্বন ডাই অক্সাইড, ততটা পরিমাণ অক্সিজেন তৈরি করে সে আবার পৃথিবীতে বা প্রকৃতিকে সে ফিরিয়ে দিচ্ছে। তাহলে একদিকে প্রকৃতির যে কার্বন ডাই অক্সাইডের ভর্তি হয়ে যাচ্ছিল, আমরা যে সবসময় নিঃশ্বাস ত্যাগ করছি, এর মাধ্যমে যে কার্বন ডাই অক্সাইড আমরা জীবেরা যে ত্যাগ করছি, প্রাণী এবং উদ্ভিদ উভয় মিলে যে আমরা ত্যাগ করছি কার্বন ডাই অক্সাইড, সেটার পরিমাণটা বেড়ে যেত। কার্বন ডাই অক্সাইড 0.03টা বেড়ে যদি 2%, 3% মাত্র বেড়ে যায়, পৃথিবী ধ্বংস হয়ে যাবে। তো এই কার্বন ডাই অক্সাইডটা যদি বাড়তে থাকে এরকম, তো সেটাকে তো শোধন করতে হবে, অর্থাৎ কার্বন ডাই অক্সাইড নিয়ে অক্সিজেন দিতে হবে পরিবেশে, তবে পরিবেশের ওই ভারসাম্যটা বজায় থাকবে, কার্বন ডাই অক্সাইড অক্সিজেনের ভারসাম্যটা বজায় থাকবে। তো এই দুটো জিনিস হয় এখানে। একটা হচ্ছে শক্তির সংবন্ধন, সৌরশক্তিটা ট্র্যাপড হচ্ছে, গ্লুকোজ তৈরি হচ্ছে, সেইটা একটা হচ্ছে। তাহলে সৌরশক্তিকে বন্ধন করে তাতে খাদ্যের মধ্যে স্থৈতিক, এটা ঐকার হবে, বানানটা ভুল আছে, মধ্যে স্থৈতিক শক্তিতে রূপান্তরিত করা। তাহলে যেমন ধরো আমাদের যে সমস্ত জীবাশ্ম জ্বালানিগুলো আছে, আচ্ছা জীবাশ্ম আমরা জানি, আমরা ভূগোলে পড়েছি
জীবাশ্ম মানে হচ্ছে প্রস্তরীভূত যে জীবদেহের অংশ, সেগুলোকে আমরা জীবাশ্ম বলে থাকি। তো সমুদ্রের নিচে দীর্ঘদিন ধরে চাপা পড়ে প্রবল চাপ এবং তাপের ফলেই তো তৈরি হয় আমরা দেখব গ্যাস, খনিজ গ্যাস বা যে সমস্ত খনিজ তেল বা পেট্রোলিয়াম বা অন্যান্য যে কয়লা, এগুলো তৈরি হয়, জীবাশ্ম জ্বালানিগুলো, এগুলো সবই তৈরি হচ্ছে কোথা থেকে? না জীবদেহ চাপা পড়ে। তাহলে জীবদেহ সৌরশক্তিকে আবদ্ধ করেছে উদ্ভিদ, উদ্ভিদকে খেয়েছে কোনো প্রাণী, তাহলে উদ্ভিদ নিজে বা কোনো প্রাণীর মধ্যে ওই শক্তিটা ঢুকেছে, সেই শক্তিটা তারা ব্যবহার করেছে, তারপরে যেটুকু থেকে গেছে সেইটা যখন তারা মারা গেছে তখন চাপা পড়ে গেছে পাথরের নিচে এবং সেটা প্রস্তরীভূত হয়ে গেছে, সেখান থেকে হয়তো কয়লা তৈরি হয়েছে বা গ্যাস তৈরি হয়েছে বা খনিজ তেল তৈরি হয়েছে, সেগুলোকে জ্বালিয়ে আজকে আমরা শক্তি পাচ্ছি, ফুয়েল সে শক্তি পাচ্ছি, যার দ্বারা আমাদের গাড়ি চলছে, বিভিন্ন এরোপ্লেন থেকে শুরু করে আমাদের মোটর গাড়ি ইত্যাদি সব চলছে। তাহলে এই যে শক্তিটা এসেছে, এই শক্তিটা কোথা থেকে এসেছে? কারা নিয়ে এসছে? না উদ্ভিদ নিয়ে এসছে, সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় নিয়ে এসছে, সূর্য থেকে নিয়ে এসছে। তাহলে সৌরশক্তিটাকে আবদ্ধ করে, তাহলে আবদ্ধ করে কি করেছে? ওই আমাদের বিভিন্ন যে জৈব জ্বালানিগুলো সেগুলো তৈরি করতে সাহায্য করছে। এছাড়া এই যে শক্তিটা যেটা উদ্ভিদ সূর্য শক্তি রূপে যেটা আমরা পেল, সেই শক্তিটা যখন আমরা কোনো একটা ধরো শাক খাচ্ছি, সবজি খাচ্ছি, যখন আমরা খাচ্ছি তখন আমরা মানুষ বা অন্যান্য প্রাণীরা, তাহলে আমাদের দেহে যে সমস্ত শারীরবৃত্তীয় প্রক্রিয়াগুলোকে চালানোর জন্য যে শক্তি লাগবে, সেই শক্তিটা আমরা পাচ্ছি উদ্ভিদের থেকে। যে উদ্ভিদ কোথা থেকে পেয়েছিল? সেটা সূর্য থেকে। তাহলে সূর্য থেকে উদ্ভিদে, উদ্ভিদ থেকে আমাদের মধ্যে আছে বলে আজকে আমি কথা বলতে পারছি, তুমি ছুটতে পারছো, বসতে পারছো, দাঁড়াতে পারছো। এগুলো সবগুলোই হচ্ছে কিসের মাধ্যমে? না সেই সৌরশক্তি। সকল শক্তির উৎস সেটা হচ্ছে সৌরশক্তি, সেখান থেকে আসছে। 2 নম্বর আর একটা হচ্ছে পরিবেশের, যেটা বললাম কার্বন ডাই অক্সাইড আর অক্সিজেনের যে আদান প্রদানটা চলছে, অর্থাৎ ভারসাম্য বজায় থাকছে, অনুপাতটা বজায় থাকছে, সেইটা হচ্ছে দ্বিতীয় আরেকটা গুরুত্ব। অর্থাৎ পরিবেশ থেকে কার্বন ডাই অক্সাইড যতটা উদ্ভিদ গ্রহণ করে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্য, ঠিক ততটা অক্সিজেন উপজাত পদার্থ হিসেবে সে ফিরিয়ে দেয় পরিবেশকে। ওই জন্য বলা হয় একটি গাছ একটি প্রাণ। অর্থাৎ তুমি গাছ লাগাবে, গাছ তোমাকে তোমার যে পরিবেশের কার্বন ডাই অক্সাইডকে বিশুদ্ধ করে তোমাকে অক্সিজেন দেবে ততখানি। আচ্ছা, এবার আমরা দেখে নেব শক্তি চক্রের সঙ্গে সালোক সংশ্লেষের সম্পর্ক। শক্তি চক্র আমরা ভৌত বিজ্ঞানে পড়েছি, শক্তি অবিনশ্বর, শক্তিকে কখনো সৃষ্টি বা ধ্বংস করা যায় না, শক্তি শুধুমাত্র এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হয় মাত্র। তাহলে সূর্য থেকে আগত আলোক রশ্মি, এটা একটা শক্তি, আলোক শক্তি, সেই শক্তিটা রাসায়নিক শক্তি, জৈব রাসায়নিক শক্তি রূপে আবদ্ধ হলো। সেই শক্তিকে যারা উদ্ভিদ শাকাশী প্রাণী যারা আছে তারা উদ্ভিদকে গ্রহণ করছে, খাচ্ছে, তাহলে প্রাণীর দেহে ঢুকছে, তাহলে উদ্ভিদ নিজে গ্রহণ করছে, প্রাণীরা গ্রহণ করছে, তারপর তাদের দেহে বিভিন্ন রকম শক্তিতে রূপান্তরিত হচ্ছে। যেমন আমরা জোনাকি পোকা জ্বলতে দেখেছো জোনাকি পোকা জ্বলতে আলো তৈরি হয়। কোথা থেকে পায় এই আলো? আলো পাচ্ছে সে খাবার থেকে। সেই খাবারের শক্তিটা কোথা থেকে এসছে? না সালোক সংশ্লেষের মাধ্যমে উদ্ভিদ থেকে এসছে। আচ্ছা, ইলেকট্রিক মাছ যেটা হঠাৎ করে প্রচন্ড পরিমাণ ইলেকট্রিক শক দিতে পারে, চাইলে সে আত্মরক্ষার জন্য হতে পারে, খাবার ক্যাপচারিং এর জন্য হতে পারে, সে হঠাৎ করে প্রচন্ড রকমের ইলেকট্রিক শক দেয়। তাহলে এই যে হাই ভোল্টেজ ইলেকট্রিক তৈরি করে, এই ইলেকট্রিক শক্তিটা কোথা থেকে আসছে? তার খাবার থেকে আসছে। সেই খাবারটা সে কোথা থেকে পেয়েছে? উদ্ভিদ থেকে পেয়েছে। উদ্ভিদ কোথা থেকে পেয়েছে? না সূর্য থেকে পেয়েছে। তাহলে এই যে সৌরশক্তি সেইটা আসছে পৃথিবীতে, তারপরে সেটা উদ্ভিদের মধ্যে আবদ্ধ হচ্ছে, সেই শক্তিটা রূপান্তরিত হচ্ছে বিভিন্নভাবে। আমরা আমাদের দেহে তাপ তৈরি করছি, আমরা হচ্ছে এন্ডোথার্মিক অ্যানিমালস, আমরা হচ্ছে উষ্ণ শোণিত প্রাণী, মানে আমরা গরম রক্ত বিশিষ্ট প্রাণী, আমাদের বডির টেম্পারেচারটা সবসময় ফিক্সড থাকে। আমরা কুমিরের মতো বা অন্যান্য সরীসৃপের মতো রোদ পোহাতে যাই না। আমরা শীতকালে গ্রীষ্মকালে সবসময় আমাদের টেম্পারেচার সবসময় বেশি থাকে। যে এই যে হিউজ পরিমাণ টেম্পারেচার আমরা তৈরি করতে যে হিউজ পরিমাণ শক্তি লাগে, শক্তিটা আমরা কোথা থেকে পাই? খাবার থেকে। ওই জন্য আমাদের শক্তির জন্য খাবারের পরিমাণটা আমাদের অনেকবার খেতে হয়, অনেকটা পরিমাণ খেতে হয়। কিন্তু যারা শীতল রক্ত বিশিষ্ট প্রাণী, যেমন ব্যাঙ, যেমন সরীসৃপ, ওদের অত খেতে হয় না কেন? ওদের তো তাপ তৈরির জন্য কোনো শক্তিই লাগে না, ওদের তাপই তৈরি হয় না ওদের শরীরে। তাহলে আমাদের তাপ তৈরি করতে, আমাদের কথা বলছি, এই যে শব্দ শক্তি তৈরি করছি, এর জন্য সব কিছু শব্দ শক্তি, আলোক শক্তি থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং যত শক্তি সবগুলো আমরা পাচ্ছি সব কোথা থেকে? উদ্ভিদ থেকে। আর উদ্ভিদ কোথা থেকে পাচ্ছে? উদ্ভিদ পাচ্ছে সূর্য শক্তি থেকে। তাহলে দেখো শক্তি চক্র, শক্তিকে বলা হয়েছিল যে শক্তি হচ্ছে অবিনশ্বর, শক্তি এক শক্তি থেকে আরেক শক্তি রূপান্তরিত হয়। তাহলে দেখো রূপান্তর ঘটনাগুলো কত সুন্দরভাবে ঘটছে। তাহলে এইগুলো সবই হচ্ছে সালোক সংশ্লেষ প্রক্রিয়ার জন্যই সম্ভব হয়েছে। আজকে এই সালোক সংশ্লেষ আমরা শেষ করলাম। এরপরে যদি সম্ভব হয় আমি একটা কোশ্চেন অ্যান্সার সেশন যদি সম্ভব হয় রাখবো, নইলে তোমার যদি কোনো প্রশ্ন থাকে আমাকে হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতে পারো।
আমি অবশ্যই সেটা আলোচনা করব সালোক সংশ্লেষ সম্পর্কিত। পরের দিনে আমরা অন্য চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত।